অর্থনীতির তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা এই পর্বে জানব ইনফ্লেশন কেন হয়, ইনফ্লেশনের যে প্রভাবগুলো সেই প্রভাবগুলো আমাদের অর্থনীতিতে কিভাবে ইফেক্ট পড়ে। তো প্রথমে আমরা দেখব বাজারে অর্থ সরবরাহ বেশি। বাজারে অর্থ সরবরাহ বেশি বলতে আসলে কী বোঝায়? মনে করেন হঠাৎ সরকার এখন পে স্কেলটা বৃদ্ধি করলো। সরকার যখন পে স্কেলটা বৃদ্ধি করবে তখন কিন্তু আপাতভাবেই বাজারে অর্থের সরবরাহটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। যখন বাজারে অর্থের সরবরাহটা অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু জিনিসপত্রের দাম অটোমেটিকভাবে ঊর্ধ্বগতি হবে। তো এক্ষেত্রে তখন দেখা যাচ্ছে 100 টাকার কোনো প্রোডাক্ট তখন আপনি 102 টাকায় কিনছেন। তখন আপনি বলতে পারেন যে এখন মুদ্রাস্ফীতি যেহেতু 2 টাকা বেড়েছে তাহলে বলতে পারেন 2% মুদ্রাস্ফীতি বলতে পারেন। আবার আরও অনেক কারণ আছে, তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে সংকোচনমূলক মুদ্রানীতি। সংকোচনমূলক মুদ্রানীতি আসলে ব্যাপারটা কি? যখন বাজারে অনেক পরিমাণে অর্থ থাকবে তখন কিন্তু জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে। তাহলে সরকার তখন কি করে? সরকার তখন বাংলাদেশ ব্যাংক পলিসি অনুযায়ী তখন সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করে, অর্থাৎ তখন সুদের হার ব্যাংক একটু বাড়িয়ে দেয়। যখন সুদের হারটা ব্যাংক বাড়িয়ে দিচ্ছে তখন আপনি কি করবেন? আপনার হাতে যে অর্থটা সেটা কিন্তু আপনি আর বাজারে রাখবেন না, তখন আপনি সেটা ব্যাংকে রাখবেন। যখন বাজার থেকে আপনি ব্যাংকে রাখছেন তখন বাজারে কিন্তু অর্থের পরিমাণ কমে যাচ্ছে, আর বাজারে যখন অর্থের পরিমাণ কমে যায় তখন কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় না। তো যখন বাজারে অর্থ সরবরাহ বেশি থাকে তখন সরকার সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করে। সংকোচনমূলক মুদ্রানীতি দ্বারা সে সুদের হার বৃদ্ধি করে, ফলে তখন মানুষ ব্যাংকে টাকা রাখে এবং বাজারে অর্থের সরবরাহটা সামঞ্জস্যপূর্ণ থাকে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সংকোচনমূলক রাজস্ব নীতি। রাজস্ব নীতি বলতে বোঝায় হচ্ছে বাজেটটা, আর সংকোচন বলতে বোঝায় যে আপনার এই বাজেটটা যখন সরকার কমিয়ে দেয় তখন সেটাকে বলা হয় সংকোচনমূলক রাজস্ব নীতি। তো আসলে বাজেট কমালে এখানে সরকারের লাভটা কী হয়? যখন বাজেটটা কমিয়ে দেয় তখন বাজারে অর্থের সরবরাহটা কমে যায়। বাজেটটা যখন কমিয়ে দেয় তখন আসলে কি হয়? বাজেটটা কমালে সরকার বাজারে অর্থের সরবরাহটা কিন্তু আসলে আলটিমেটলি কমিয়ে দিচ্ছে। বাজারে অর্থের সরবরাহ যখন কমে যায় তখন মুদ্রাস্ফীতিও তুলনামূলকভাবে কিন্তু অনেক কমে আসে। এইভাবে সংকোচনমূলক রাজস্ব নীতির সাহায্যে কিন্তু সরকার অনেক সময় মুদ্রাস্ফীতি এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। দেখতে পাই যুক্তরাষ্ট্র, ইরানের যৌথ অভিযান দেখতে পাই। এই যুদ্ধ বিগ্রহের কারণে কিন্তু অনেক সময় জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায়। জ্বালানি তেলের দাম যখন বৃদ্ধি পায় তখন আসলে পরিবহন খাতে কিন্তু ব্যয়টা অনেকাংশে বৃদ্ধি পায়। আর পরিবহন খাতে যখন ব্যয় বৃদ্ধি পাবে আপনার প্রোডাক্টটার দাম অটোমেটিকভাবে কিন্তু অনেক বৃদ্ধি পাবে। বর্তমান বিশ্বে যুদ্ধ একটা কমন অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো এখন এরপরে আমরা দেখব সেটা হচ্ছে চাঁদাবাজির যে ব্যাপারটা। মনে করেন একটা প্রোডাক্ট একটা গ্রামে তৈরি হয়েছে, সেই প্রোডাক্টটা একজন কৃষক শহরে নিয়ে যাবে। তো প্রোডাক্টটার দাম মনে করেন 100 টাকা। সে গ্রাম থেকে শহরে নিয়ে যেতে গেলে প্রত্যেক জায়গায় 5 টাকা করে চাঁদা দেওয়া লাগছে, এরকম 3 জায়গায় সে চাঁদা দিছে। তাহলে সে টোটাল চাঁদা দিছে কিন্তু 15 টাকা। সে যখন গ্রাম থেকে শহরে নিয়ে যাবে তখন কিন্তু ওই 100 টাকার প্রোডাক্টের 100 টাকায় বিক্রি করতে পারবে না, তখন তাকে ওই প্রোডাক্টটা অবশ্যই 115 টাকার বিক্রি করতে হবে। তো এভাবে কিন্তু বাজারে একটা মূল্যের দাম কিন্তু বেড়ে যায়, এর ফলে মুদ্রাস্ফীতিও বেড়ে যায়। এখানে মুদ্রাস্ফীতি হয়েছে, আপনি বলতে পারেন 15% মুদ্রাস্ফীতিটা হয়েছে। বাট এই চাঁদাবাজিটা যদি না হতো তাহলে এই মুদ্রাস্ফীতিটা কিন্তু আর হতো না। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিন্ডিকেটটা কীভাবে কাজ করে? সিন্ডিকেটটা হচ্ছে, মনে করেন আমাদের দেশে বড় বড় 10টা কোম্পানি আছে, ওই 10টা কোম্পানি শুধুমাত্র এই মার্কেটটা তৈরি করতে পারে। তো যেহেতু ওই 10টা কোম্পানি মার্কেটটা তৈরি করতে পারে, ওই 10টা কোম্পানি কি করবে? তারা একটা সিন্ডিকেট করবে। সিন্ডিকেট করে তারা এটা সাপ্লাই বন্ধ করে দেবে, অর্থাৎ তারা একটা কৃত্রিম সংকট তৈরি করবে। তো এই কৃত্রিম সংকটের ফলে এই জিনিসটার দাম তারা কিন্তু অনেক বাড়িয়ে দিবে। আর যখন এই জিনিসটার দাম বাড়িয়ে দেবে তখন কিন্তু আসলে আমাদের মুদ্রাস্ফীতির মধ্যে আমরা পড়ে যাব। আমরা বলতে পারি সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করা সরকারের অতি গুরুত্বপূর্ণ। তারা যেন কোনোভাবে কৃত্রিম সংকট না তৈরি করতে পারে সেটা অবশ্যই সরকারের লক্ষ্য রাখতে হবে। এরপরে আছে জ্বালানি তেল। আমরা প্রায় দেখতে পাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমরা দেখতে পাই। তাহলে এই জ্বালানি তেলের দাম কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই প্রেক্ষিতে কীভাবে সরকার নিয়ন্ত্রণ করতে পারে, এটাও আপনারা অবশ্যই জানা থাকা উচিত। জ্বালানি তেলের দাম যখন বৃদ্ধি পায় তখন সরকার আসলে ভর্তুকি দেয়।
ভর্তুকি দেয় বলতে দেখা যাচ্ছে কোনো 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 একটা কোম্পানি তেল আমদানি করছে, তখন তার উপরে যে ট্যারিফটা থাকে সরকার কিন্তু অনেক অনেক সময় দেখা যায় সেই ট্যারিফটা মওকুফ করে দিচ্ছে। এই ট্যারিফটা মওকুফ করার কারণে তখন কিন্তু বাজারে তেলের দামটা স্থিতিশীল থাকে। এভাবে কিন্তু সরকার ভর্তুকি দিয়ে আবার হচ্ছে ট্যাক্সকে নিয়ন্ত্রণ করে অনেক সময় জ্বালানি তেলের দামটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে।